ওয়াকারুজ্জামান বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী নামক একটি ভিডিও। আওয়ামী লীগের জন্য সুখবর, এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর, সবচেয়ে বড় সুখবর। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সেই জনপ্রিয়তাটাই আছে। কপাল পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ট্রাম্পের তদন্ত দল আসছে বাংলাদেশে, ভয়ে কেঁপে উঠল ডক্টর ইউনূস সহ সমন্বয়করা। আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি, যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প, না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। হঠাৎ করেই গত দুদিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না? আওয়ামী লীগের মিছিলগুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে। অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা, কান্নাকাটি করা যাবে না, কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ, এরকম নির্দেশনা তিনি দিচ্ছেন। ঢাকার রাজপথ আস্তে আস্তে প্রকম্পিত হওয়া শুরু করছে। মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে সদর্পে বীরের মতো রাজপথে অবস্থান করছে। হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। সবার কৌতূহল, সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন? একজন সমন্বয়ক আব্দুল্লাহ হিল বাকি এনসিপির গোমর ফাঁস করে দিলেন। ফেসবুকে একাধিক পোস্টে এনসিপি এবং সমন্বয়কদের সম্পর্কে তিনি যা লিখলেন সেটা রীতিমতো রোমহর্ষক। আব্দুল্লাহ বাকির এই পোস্ট বলে দেয় এনসিপি সঠিক পথে নেই, তারা নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত। ভারতের প্রেসক্রিপশনে সম্ভবত 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না। ভারত চাই নির্বাচনটি যেন 2026 মে জুন পর্যন্ত গড়িয়ে যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন না? এটা তো পরিষ্কার। আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনে শক্তি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ভারতকে নিয়ে এবার কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন পিনাকি ভট্টাচার্য। হঠাৎ করে কেন পিনাকি ভট্টাচার্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ভারতকে নিয়ে এই কড়া মন্তব্য দিলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারত ও পিনাকি ভট্টাচার্যকে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ওয়াকারুজ্জামান বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী নামক একটি ভিডিও এইমাত্র পোস্ট করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। সেই ভিডিও থেকে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি। তবে শেয়ার করার আগে আমার প্রিয় সেই মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিচ্ছি। এরপরে উনার মুখ থেকে একটু কথা শুনবো, মাঝখানে আমি কিছু কথা বলবো, আবারও আপনাদেরকে ওনার কিছু বক্তব্যে নিয়ে যাব এই ভিডিওতে। প্রফেসর ইউনূস যে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না, বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য। টাইম ম্যাগাজিন তার দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে। এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব। এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার, কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না, সাহায্য করতেছে না, তড়িঘড়ি করে নির্বাচন 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 কইরা মাথা খারাপ করে দিছে। এই তড়িঘড়ির নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে, কিছুই বদলাবে না। আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ, আবার ফিরে আসবে সেই স্বৈরাচার। বারবার দেখতেছেন না, বারবার রক্ত দেওয়া লাগতেছে, বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে, ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি। তাই এখন এই সিস্টেম, এই ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না, ইতিহাসের প্রত্যেকটা বাঁকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোনো ষড়যন্ত্রই টেকে না, কোনো চক্রান্তই সফল হয় না। ওয়াকার, বিএনপি বা ইন্ডিয়া যেই হোক, যদি তারা জাতির স্বপ্ন, শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংঘাতে আসে, তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায়। সামনে অন্ধকার আছে, কিন্তু আলোক আছেই। প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো। আমরা অবিচল ভাবে সেই পথে আগাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে তার আবেগ ঘন বক্তব্যগুলা শুনেছিলেন। আর কত রক্ত, আর কত জীবন, কিসের বিনিময় চাচ্ছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই রক্তের উপর দাঁড়িয়ে তারা কোন সরকার গঠন করতে চাচ্ছে, কেন ডক্টর ইউনূসের বিরোধিতা করছে, এবং সেই বিরোধিতা করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যেই সুযোগটা এসেছে বাংলাদেশকে রিফর্ম করার জন্য, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য, এই যে সংস্কারের বিষয়টা নিয়ে বারবার কথা হচ্ছে, বারবার লিখুনি হচ্ছে, আজকে আমেরিকা জানিয়ে দিলেন বাংলাদেশের সকল সংস্কারের পক্ষে আমেরিকার সমর্থন আছে। প্রিয় দর্শক, আমরা বলে রাখি প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তার প্রিয় বন্ধু এবং কাছে ছিল আমেরিকা। এখন আজকে যদি বিএনপি সেই আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে যা ভারতের পক্ষ নেয়, তাহলে বিএনপির অস্তিত্বটা কি হবে সেটা বারবার কি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে? আমরা যারা বিএনপিকে ভালোবাসি, পছন্দ করি, বিএনপির রাজনীতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কারণে পছন্দ করি, সেই বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের যারা সমর্থক আছে তারা ডে বাই ডে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার কারণটা হলো বিএনপির ভারত প্রীতি, বিএনপির নেতাদের ভারত প্রীতি, ভারতের সুরে কথা বলা, আর সেনা প্রধানের পক্ষে তারেক রহমান সাহেবের একটা বক্তব্যের কারণে জনাব ডাক্তার পিনাকি ভট্টাচার্য আরো খেপেছেন যে আপনি সেনা প্রধানকে রক্ষা করতে গিয়ে যাচ্ছেন, রক্ষা করার জন্য সেনা প্রধানের কাছে যাচ্ছেন, অথচ সেনা প্রধানকে এবং ভারতের পররাষ্ট্র সচিব এসে কি করে সেনা প্রধানের সাথে বৈঠক করে যা, সেই বিষয়ে আপনার একটি কথা নাই কেন? এই কথাগুলা কিন্তু জনাব পিনাকি ভট্টাচার্য বারবার বলে আসছে। আমরা পিনাকি ভট্টাচার্যের কাছে আবারও যাচ্ছি, আপনারা শুনবেন যে পিনাকি ভট্টাচার্য কোন কোন যৌক্তিক সমালোচনাগুলা ছাত্র দলকে নিয়ে, বিএনপিকে নিয়ে করছেন, এবং পিনাকি ভট্টাচার্য কেন ওয়াকারুজ্জামানকে দোষী করছেন, এই বিষয়গুলা এই ভিডিওতে আছে, আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। ওয়াসিমের নাম না আসলে কোথাও যেভাবে ছাত্রদল ঝাঁপায় পড়তেছে তার উপরে, তাদের কিছু কথা বলতেই হয়। আপনাদেরকে আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য? না, নাই, নাই, আপনাদের নৈতিক অধিকার নাই। আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার। জি, ঠিকই শুনতেছেন, আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম নেওয়া হইল না এটা বলার। প্রমাণ চান? এইটা সাহেব দেখান তো 7ই আগস্ট 2024 তারেক রহমানের বক্তব্য, যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে। শুনেন। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। প্রিয় দর্শক, এখানে তারেক রহমান সাহেবের বক্তব্য আপনারা স্পষ্ট শুনতে পেলেন। আবু সাইদ আর মুগ্ধের কথাই তারেক রহমান সাহেব 7 তারিখ অগাস্টের তার বক্তব্যে বলেছিলেন যে তাদের নেতৃত্বে ছাত্র জনতার সকলের কথা। তারেক রহমান সাহেব আলাদাভাবে ছাত্র দলের কথা বলেন নাই, আলাদাভাবে ছাত্র শিবিরের কথা বলেন নাই, বা অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো সাধারণ ছাত্র বলেন নাই, বলেছেন কি সকলের কথা। এই কথাটাই ডক্টর পিনাকি ভট্টাচার্য ছাত্রদলকে বুঝালেন যে যে কোনো জায়গায় ছাত্রদলের নাম আসতে হবে এটা বিষয় নয়, কারণ এই 24-এর আন্দোলন আর সংগ্রামটার ভিতরে আমরা সবাই ছিলাম, কারো স্পেসিফিক নাম নেওয়া ঠিক হবে না। এখানে ডক্টর পিনাকি ভট্টাচার্য ছাত্র শিবিরের কথা উল্লেখ করে বলেছেন এই ভিডিওতে যে ছাত্র শিবির তো বলে না আমাদের এই নেতার নাম কেন সরকারিভাবে নেওয়া হয় না। প্রিয় দর্শক, এত মানুষের নাম নেওয়া যায় না। বাংলাদেশের সবচাইতে পপুলার 2 জনের নাম আমরা সব জায়গায় দেখতে পাই। জাতীয় সংসদের উপরে যেই 2 জনের ফটো দেখানো হয়েছিল, এভাবে হাত তুলেছিলেন আবু সাইদ, মানে যার শহীদের কারণে রক্তের এই সাগরের মাঝে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে। এরপরে মুগ্নর পানি খাওয়া, পানি লাগবে, পানি, এই যে 2টা শব্দ আমাদেরকে এই স্বৈরাচার হাসিনাকে বিদায়ের জন্য সংগ্রামে মাঠে নামার সুযোগ করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, এবার আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আজকে অনেক কথাই বলেছেন, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি।
তারপর আয়নাঘর ভিজিটে বাধা দিছে, তাই না? 600-র বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে, তারপরে পলায় যেতে সাহায্য করছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে না? এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। আয়নাঘরের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে। রাজনৈতিক দলগুলোরে ডেকে নিয়ে ঘুটু করেছে, তারপর আঙ্গুল উঁচে শশাইতে গেছে, সারা দেশের মানুষের ঠাপ খেয়ে টানছে। হাসনাতরেও ধরতে গেছিল, পাবলিকের দিছে ঠাপ, হটিছে পিছে। তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে, পন্দের আলোতে কলম লেখাইছে, ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে। সৈনিক মানে সাধারণ সৈনিক না, কিন্তু সৈনিক মানে ওয়াকার। তারপরে সার্জিসটা ম্যানেজ করেছে ওয়াকার, তারে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তাই সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার। অনেকেই কইছে, আমি কিছু কই নাই, আর একটু কই আর কি। সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে। সার্জিসের একটা কথা কই তোমারে ছোট ভাই মনে কইরা, আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু। দারুণ বক্তৃতা দিত, বাসদ ছাত্রলীগ করছিল, খুব স্মার্ট পোলা ছিল, তোমার মতোই বক্তৃতা দিত, সুন্দর করে কথা কইতো আর কি। এরশাদের সাথে হাত মিলাইলো, মন্ত্রী হইলে এরশাদের, মারা গেছে বেচারা, কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না। রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক্কর দেওয়া। বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ, এটা হয়েছে তার প্রিন্সিপালড পজিশনের জন্য। হাসিনার যে খাইস্টা ইমেজ, তা কম্প্রোমাইজের জন্য। জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল, আমি তো তখন মফস্বলের ছোট নেতা। আজ জিয়াউদ্দিন বাবলুকে কেউ চিনে? ওই সময়ের কত নেতা আছে না, কত নেতা ছিল, তো আমার যেটুকু পরিচিতি হয়েছে সেটুকু পরিচিতি তো তাদের নাই। অথচ আমি তো তখন মফস্বলে কর্মী ছিলাম, তাই না? রাজনীতি একটা অনেক লম্বা পথ। এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা 2-1 বার, তারও বেশি হইতে পারো, মন্ত্রীও হয়তো হবা, তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে। হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের নেতা হবে, আগামীর বাংলাদেশের নেতা হবে, যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে। মার্চ ফর গাজায় হাসনাত যে মিছিল করিচ্ছেন না, ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস, হয় নাই? ওই জায়গাটা রাজনীতির। আর ওয়াকার আনন্দ প্রভুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র, ওইখানে রাজনীতি থাকে না। যাই হোক, এই যে ওয়াকার এইসব করিচ্ছে, কেন করিচ্ছে, কিভাবে শুরু হইলো এটা? বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো। আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে, তারপরে হাওয়া, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক ঘন্টা। তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে, এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না, কোন আগে থেকে ঠিক করা মিটিং না, হুট করে মিটিংটা কইরা চলে গেল। তারপরে খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার। এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট। এইখানে ওয়াকার, বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে। ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভট। মানে সাইকেলের চাকা দেখেছেন না? তো সাইকেলের চাকার স্পোক গুলা যে লেগে থাকে যে মাঝখানে, ওই যে ইয়ের কাছে, ওই গোল্লিয়ের কাছে, ওটাই হইতেছে পিভট, বুঝছাও? তো বিএনপি তো এইটা পিভট হয়ে উঠছে ওয়াকার। বিএনপি 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িকতার, আওয়ামী লীগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে। তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে, সে হারকুলিস হইতেছে, রাওয়া ক্লাবে আঙ্গুল উঁচায় দাবরানি দেওয়ার চেষ্টা করে। ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম। আমি বলেছিলাম, ওই আঙ্গুল আমরা চিনি, নামায় কথা বলো ওয়াকার। তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো। আমরা যখন পাল্টা দাবরানি দিলাম, তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো, বলল সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি? তারেক রহমানের ওয়াকারকে কেন সেভ করতে নামতে হইলো? ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে, একটা দুইটা না, অসংখ্য। বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য, তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং। একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল, বিক্রম মিশ্রের সাথে কি আলাপ, কি কথা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত ডক্টর পিনাকি ভট্টাচার্যের যৌক্তিক এবং ওনার প্র্যাকটিক্যাল যে কথাগুলা তুলে ধরেছেন আমাদের সামনে। হাসনাত এবং সারজিৎকে নিয়ে দুটা মন্তব্য করেছেন। সারজিৎকে বলেছেন, তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারবা, কিন্তু কোনো একদিন তুমি দুলার সাথে মিশে যাবা। আর হাসনাত মন্ত্রী বা এমপি হবে না, কিন্তু ইতিহাসে হাসনাত থেকে যাবে। তুমি হয়তোবা সেদিন দেখেছ গাজা
কে নিয়ে বাংলাদেশে 12 তারিখে যে বিশাল বিশাল সমাবেশটি হয়েছে, সেই বিশাল সমাবেশের সামনের কাতারে হাসনাত কেন, তুমি কেন নাই, তোমার জায়গা কেন দেওয়া হলো না? কেন 2, 4, 5 জন শীর্ষ বাংলাদেশের পপুলার ব্যান্ডের মাঝখানে হাসনাত ছিলেন? আমরা দেখেছি মিজানুর রহমান আজহারির হাতে হাত ধরে, আহমদুল্লাহর হাতে হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক মানের যতগুলা ইসলামিক স্কলার এবং বাংলাদেশের পপুলার মানুষ আছে তাদের সাথে হাসনাতকে সামনে দেখা গিয়েছে, কিন্তু সারজিৎকে দেখা যায়নি। তার কারণ হলো সারজিতের জায়গায় এখানে হারিয়ে ফেলেছে, কারণ সেনা প্রধানের সাথে মিটিং নিয়ে 2 জনের দুরকম কথায় হাসনাত হয়ে গিয়েছে জনগণের কাছে পপুলার এবং হৃদয়ের মানুষ। সেই হৃদয়ের মানুষটা হওয়াই বড় কঠিন, কিন্তু বড় সহজ এমপি মন্ত্রী হওয়া। কেউ না কেউ গাদ্দারি করে, মুনাফিকি করে অনেক জায়গা থেকে অনেকে এমপি হয়, মন্ত্রী হয়, দল পাল্টিয়ে হওয়া যায়, কিন্তু পপুলারিটি হওয়া অর্জন করা যায় না। এখানে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এটাও বলেছে যে আজকে আমি যাদেরকে নেতা মানতাম, এই জিয়াউদ্দিনকে আমি নেতা মানতাম, এরশাদের হাত ধরে সে মন্ত্রী হয়েছে, কিন্তু আজকে জিয়াউদ্দিনের মতো বহু নেতার নাম মানুষ জানে না, আমাকে যতটুকু জানে, আমাকে যতটুকু চিনে। সত্যিকার অর্থে বলেছে যে কোথাও কোনো রাজনৈতিক সমঝোতা হবে না। রাজনৈতিক কোনো সমঝোতা বলতে কোনো জিনিস নাই। রাজনীতি করতে হবে নিজের বয়স এবং নিজের ব্যক্তিত্ব, নিজের যে একটা ডেস্টিনেশন আছে, ওই ডেস্টিনেশনে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে শেষ পর্যন্ত। কিছুতেই আমি পিছপা হব না, দুনিয়াবি কোনো লোভ লালসা আমাকে যেন কিনতে না পারে। তখনই আমি স্থায়ী মানুষের ম্যান্ডেট, স্থায়ী মানুষের ভালোবাসা, স্থায়ী মানুষের সাথে আমার আত্মার রিলেশন তৈরি হয়ে যাবে, সেখানে আমি নেতা হই আর না হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার বিষয়টি ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে এবং এটা নিয়ে যত অনিশ্চয়তা ছিল সকল অনিশ্চয়তাগুলো কেটে সম্ভাবনার যে দ্বার আওয়ামী লীগের রাজনীতির, সেটি ক্রমশ উন্মুক্ত হতে চলেছে। যখন আওয়ামী লীগের পতন হলো সেই আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসেই আমি হয়তো কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আমি অনুমান করেছিলাম যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা বন্ধন তৈরি হবে এবং জামাতের একটা গ্রিন সিগন্যাল থাকবে, সঙ্গে সঙ্গে সরকারেরও গ্রিন সিগন্যাল থাকবে এবং সেটা নিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে। অন্যদিকে জামাত বিরোধী যে ইসলামী সংগঠনগুলো, তারা বিএনপির সঙ্গে থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে রাজনীতির ময়দানে। এখন পুরো বিষয়টা এলোমেলো হয়ে গেছে। এক পক্ষ মনে করছে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তলে তলে হয়ে গেছে, আর অপর পক্ষ মনে করছে যে বিএনপি মূলত ভারতের পরামর্শে আওয়ামী লীগকে একটা ওয়াক ওভার দিচ্ছে বা আওয়ামী লীগকে একটা সুযোগ করে দিচ্ছে। ঘটনা যাই হোক না কেন, সেটি নিয়ে আরেকটু পরে আলোচনা করব, কিন্তু ইতিমধ্যে যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই লক্ষণগুলো নিয়ে কিছু কথা বলা আবশ্যক। প্রথম লক্ষণ হলো ঢাকার রাস্তায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, একাধিক ঝটিকা মিছিল। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারকে কেন্দ্র করে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীর শপথ গ্রহণ এবং পুরো গোপালগঞ্জ জেলা সেই আওয়ামী লীগের পতনের পর থেকেই ব্যতিক্রমী আচরণ করছে। সারা বাংলাদেশে একরকম, আর গোপালগঞ্জের দৃশ্য আরেক রকম। এবং এখন এই বাস্তবতায় বাংলাদেশের যে সকল এলাকাতে আওয়ামী লীগের প্রাধান্য রয়েছে এবং যে সকল এলাকার সংসদ সদস্য যারা দুর্নীতি কম করেছেন বা করেননি, সে সকল এলাকা রীতিমতো এখনো পর্যন্ত আওয়ামী লীগের কর্তৃত্বে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে। তারা চাঁদাবাজি করছে না, চাঁদাবাজি অন্য লোক দিয়ে করাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে থেকে পুরো সামাজিক যে সংহতি, সেই সংহতিতে আওয়ামী লীগের যে অবস্থান,
সেটি তারা ধরে রেখেছেন। সবচেয়ে আওয়ামী বিরোধী শক্তিদের জন্য দুঃসংবাদ হলো, আওয়ামী লীগের সহায় সম্পত্তি দখল করে যারা এতদিন লুটপাট করে আসছিলেন, তাদের জন্য দুঃসংবাদ হলো যে কিছু কিছু জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রুখে দাঁড়িয়েছেন। তারা কিছু সহায় সম্পত্তির দখলে নিয়েছেন এবং কিছু জায়গা থেকে দখলকারীদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছেন। আবার অনেকগুলো সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, সেগুলো পুনর্দখল করার জন্য তারা সর্বোচ্চ শক্তি নিয়ে তারা এগিয়ে আসছে। এবং এক্ষেত্রে তাদের পলিসি, অর্থাৎ যদি সমন্বয়কদেরকে মোকাবেলা করতে হয় তারা জামাতের সাহায্য নিচ্ছে, জামাতকে যদি মোকাবেলা করতে হয় বিএনপি সহযোগিতা নিচ্ছে, বিএনপিকে যদি মোকাবেলা করতে হয় তাহলে জামাত এবং সমন্বয়কদের সাহায্য নিয়ে স্থান কাল পাত্রভেদে তারা দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। ইতিমধ্যে শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তিনি যেভাবে কথা বলতেন আগে, এই আসছি কাল আসছি, এটা করবো ওটা করবো, সেগুলো না বলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এখন থেকে আর কোনো ছাড় নয়। যদি ডান গালে কেউ একটি থাপ্পড় মারে, বাম গাল এগিয়ে না দিয়ে যেভাবে থাপ্পড় দিয়েছে ওইভাবে সজোরে প্রতিপক্ষের গালে থাপ্পড় মারতে হবে। এখন এই থাপ্পড় কিভাবে মারবে সেটা ওই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। নির্যাতিত হয়ে কান্নাকাটি করা যাবে না, নির্যাতিত হয়ে পালিয়ে যাওয়া যাবে না, এবং নির্যাতিত হয়ে কোনো অবস্থাতে পিছু টান দেওয়া যাবে না, রুখে দাঁড়াতে হবে। এখন শেখ হাসিনা সেই কথা বলার পর মাঠের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিছুটা হলেও গুণগত পরিবর্তন এসেছে। আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্লাস সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, যিনি খুবই আলোচিত ছিলেন, খুবই সমালোচিত ছিলেন তার জমানাতে, সেই মানুষটির গ্রামের বাড়ি চট্টগ্রামের, তাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ি বেদখল হয়েছিল এবং তিনি প্রবাসে আছেন, সুইডেনে আছেন, এটা আমরা সবাই জানি। তো তার সেই বাড়িতে হঠাৎ করে দেখা গেল যে তার নিজস্ব লোকজন সেখানে বসবাস শুরু করেছেন এবং সেই দৃশ্য ধারণ করার জন্য স্থানীয় কিছু সাংবাদিক যখন ক্যামেরা নিয়ে সেখানে উপস্থিত, অমনি সেই বাড়িতে যারা বসবাসরত লোকজন তারা সেই সাংবাদিকদের উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো, ক্যামেরা ভাঙচুর করলো এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। এরকম একটা ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। সাংবাদিকরা, স্থানীয় সাংবাদিকরা চিৎকার করে বলছিলেন যে পুলিশ তাদেরকে কোনো সহযোগিতা করেনি, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তামসা দেখছিল। এই যে আওয়ামী লীগের ফিরে আসা, অধিকতর শক্তি নিয়ে ফিরে আসা, এটা নিয়ে একটা আওয়াজ হচ্ছিল অনেক দিক থেকে। আওয়ামী লীগ ফিরে আসবে, ভয়ঙ্করভাবে আওয়ামী লীগ ফিরে আসবে, ছাত্রলীগ ফিরে আসবে, ভয়ঙ্করভাবে ছাত্রলীগ ফিরে আসবে, যুবলীগ ফিরে আসবে, ভয়ঙ্করভাবে ফিরে আসবে। এই কথাগুলো বিভিন্ন জায়গাতে তারা প্রচার করেছে। কখনো কখনো যে কোনো রেল স্টেশন, কখনো কখনো কোনো মসজিদ, কোনো সরকারি দপ্তর, এমনকি ব্যাংক বিমার যে অফিসগুলোর যে সাইনবোর্ড থাকে, সেই সাইনবোর্ডে, ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করে এই শব্দগুলো ভেসে উঠত। ছাত্রলীগ ফিরে আসছে আগের চেয়ে শক্তিশালী হয়ে, আরও ভয়ঙ্করভাবে। এখন তার কিছু নমুনা এই সাম্প্রতিক সময় দেখা দিয়েছে। কারণটা কি? এই কারণের পেছনে আপনি 100টি কারণ বলতে পারবেন। প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, এটি ক্রমশ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। 2 নম্বর হলো সরকার যা কিছু করার চেষ্টা করছে সবই লোক দেখানো, মানুষজন বিশ্বাস করছে না এবং তাদের কর্মকাণ্ড, কথাবার্তা সব কিছুর মধ্যেই কাজের চাইতে নাটক বেশি। আমরা যে কথাগুলো বলি, নাটক কম করো প্রিয়। এর ফলে মানুষের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আগেই ভালো ছিলাম।
এখন এটা আপনি বন্ধ করতে পারেন, অত্যাচার করতে পারেন, জুলুম করতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো মানুষের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না। সেই মানুষের মুখ থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অর্থাৎ 2024 সালের নভেম্বর থেকেই মানুষের মুখ থেকে বের হয়ে যাচ্ছে যে আগেই ভালো ছিলাম। 2 নম্বর হলো কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ, যেমন পদ্মা সেতু দিয়ে চলতে গেলে, মেট্রো রেল দিয়ে চলতে গেলে, তারপর এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে গেলে শুধু বারবার মনে হয় এত কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ মানুষ হতে পারে, এত বেঈমান হতে পারে কেউ। এই জিনিসগুলো ফেসবুকে এবং ওয়ালে বারবার ছেড়ে দেওয়া হচ্ছে এবং এটা প্রমোট করা হচ্ছে। ফলে কি হলো, আওয়ামী লীগ জমানার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তার পেছনে যে হাজার কোটি বা লক্ষ কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগগুলোকে ক্রমশ ভুলিয়ে দেওয়া হচ্ছে এবং এটাই আমাদের দেশের নয়, সারা দুনিয়ারই একটা সাধারণ ট্রেন্ড। মানুষ বর্তমানকে স্মরণ করে, অতীতকে ভুলে যায়। দ্বিতীয় যে সমস্যা, সেটি হলো রাজনীতিতে এমন কিছু মেরুকরণ হচ্ছে যেগুলো জুলাই আগস্ট বিপ্লবের পরে কল্পনা করা যায়নি। এখন আমাদের দেশের শতকরা 100 জনের মধ্যে 100 জন মানুষ বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি করতে চান, তিনি ক্ষমতায় থাকতে চান। তাকে ক্ষমতায় রাখার জন্য নানা রকম কৌশল অবলম্বন করা হচ্ছে এবং ছাত্রদের যে নাগরিক পার্টি করা হয়েছে, যেটিকে কিংস পার্টি বলা হয়, এই কিংস পার্টি সহ আরও একাধিক পার্টি তৈরি হচ্ছে এবং হওয়ার প্রক্রিয়াতে রয়েছে। এই সকল পার্টির যিনি প্রধান, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি জনগণ স্বাভাবিকভাবে নিতে পারছেন না একটা অংশ। আরেকটি অংশ মনে করছেন যে আওয়ামী লীগ, বিএনপি, ধানের শীষ, নৌকা, মানে একই। তারা আরও বাজে কথা বলছে, যেটা আমি বলতে পারবো না, আরও বাজে কথা বলছে। তারা সজীব ওয়াজেদ জয় বা তারেক রহমান সাহেব যিনি আর রয়েছেন, এদের দুজনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য তারা দেখতে পান না। বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার মধ্যে তেমন মৌলিক পার্থক্য দেখতে পান না। সেই তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কাছে দেবদূত, তাদের কাছে ত্রাণকর্তা, তাদের কাছে মহামানব। এই মহামানব যারা মনে করছেন, তারা চান তিনি আরও বহু বছর আজীবন ক্ষমতায় থাকুন। এরপরে যেটি হচ্ছে সেটি হলো বাংলাদেশের যারা ইসলামপন্থী লোকজন রয়েছেন, তারা বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের একটিকেও পছন্দ করছেন না এই মুহূর্তে। যত মাদ্রাসা পড়ুয়া, ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মচারী, তাদের সংখ্যা যদি 1 কোটি হয়, এই 1 কোটি লোকই এখন আওয়ামী লীগ বিএনপির পরিবর্তে তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন, তারা এই বিষয়গুলো বুঝে গেছেন। এর ফলে কি হলো, বিএনপি রাজনীতিতে বন্ধুহীন হয়ে পড়েছে। এখন তাকে বন্ধুত্ব খোঁজার জন্য গণ অধিকার পরিষদের পিছনে পিছনে ঘুরতে হচ্ছে। তাকে বন্ধুত্বের জন্য জাতীয় পার্টি, আন্দালিব রহমান পার্থর যে জাতীয় পার্টি, সেখানে ধর্ণা দিতে হচ্ছে। বন্ধুত্বের জন্য তাকে এবি পার্টির যিনি প্রধান জনাব মঞ্জু, তার সঙ্গে দেশে বিদেশে তার সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে এবং তাকে তোয়াজ করতে হচ্ছে। বিএনপি বন্ধুত্বের জন্য আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না এবং কর্নেল অলি সাহেবের দল থেকে বের হয়ে আরেকটা যে বিকল্প আলাদা যে এলডিপি করেছে জনাব সাদাত হোসেন সেলিম, জনাব সেলিম সাহেবকেও বিএনপিকে পাত্তা দিতে হচ্ছে এবং এদের সবার সঙ্গে সমঝোতা করে, আসন ভাগাভাগি করে তাদের সঙ্গে একত্র রাজনীতি করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এই 3টি রাজনৈতিক দলগুলোর যে ভিত্তি রয়েছে, এদের সমপর্যায়ের
অন্য কোনো রাজনৈতিক দলগুলোর ওরকম কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত, যারা ভোট ব্যাংক হিসেবে কাজ করে, যে সকল ইসলামী সংগঠন, বিশেষ করে পীর মসজিদ কেন্দ্রিক মাজারগুলো রয়েছে, তাদের খাদেম যারা আছেন বা গদিনশীন পীর যারা আছেন, তাদের একটা বিরাট অংশের সঙ্গে এখন আওয়ামী লীগেরই সম্পর্ক ভালো আছে এবং তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে ছাড়তে চাচ্ছে না। আর রাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতের দুটো ভাগ হয়ে গেছে, একটি ভাগ এখন পর্যন্ত একেবারে শেখ হাসিনার জন্য জীবন প্রাণ দিয়ে তারা লড়াই করতে প্রস্তুত। আর অপর অংশটি যারা শেখ হাসিনা বিরোধী, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা পাচ্ছেন না, বিএনপির ডাক পাচ্ছেন না, এমনকি অন্যান্য ছোট ছোট যারা পার্টি তাদেরও ডাক পাচ্ছেন, অথচ সংগঠন হিসেবে এরা যথেষ্ট শক্তিশালী। অন্যদিকে আওয়ামী লীগের দীর্ঘদিনের পুরনো বন্ধু কমিউনিস্ট পার্টি, জাসদ বাসদ যে নামেই থাকুক না কেন, তারা সবাই মনে প্রাণে দিল্লিমুখী হয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। প্রথম আলো, ডেইলি স্টারের মতো বাংলাদেশের যে সকল পত্রপত্রিকা, যাদের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক খুব খারাপ ছিল, কিন্তু এই দুটো পত্রিকা সবসময় দিল্লির যে পলিটিক্যাল পলিসি বা পলিটিক্যাল থিওলজি, এই বিষয়গুলো তারা ধারণ করে। তো এখন এই সময়টিতে তারা দিল্লির যে পারপাস সার্ভ করছে, আর অটোমেটিক্যালি তাদের সমস্ত কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য ইতিবাচক ফল বয়ে নিয়ে আসছে। এর ফলে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে রাজনীতির মধ্যে অন্তত 10টি পরস্পর বিরোধী শক্তি দাঁড়িয়ে গেছে। তারা কেউ এককভাবে সফল হতে পারবে না, কেউ কাউকে ক্ষতি করতে পারবে না, কিন্তু নিজেরা নিজেদের ক্ষতি করতে পারবে। আর এই অবস্থায় রাজনীতিতে ভারসাম্য আনার জন্য আওয়ামী লীগের উপস্থিতি জরুরি হয়ে পড়েছে, ইতিবাচক অর্থে, নেতিবাচক অর্থে। এখন আওয়ামী লীগ সেটা কীভাবে নেবে, কার সাথে আসবে, কার সাথে থাকবে, সেটা পরের ব্যাপার। কিন্তু যেহেতু একটা প্রাজ্ঞ দল, অভিজ্ঞ দল এবং বহু ঘাত প্রতিঘাত তারা অতিক্রম করে এসেছে গত 70 বছরে, তো কাজেই তারা এই সুযোগটিকে কাজে লাগাচ্ছেন এবং কাজে লাগিয়ে ঢাকা শহরে যে ঝটিকা মিছিলগুলো করছেন, তা আওয়ামী বিরোধী যারা শক্তি, বিশেষ করে যারা ছাত্র সংগঠন, যারা ছাত্র নেতৃত্ব, এই জুলাই আগস্ট বিপ্লবের যারা অধিকর্তা, তাদের মনে রীতিমতো আতঙ্ক ধরিয়ে দিয়েছে। কিন্তু লাভ হবে না। লাভ হবে না এই কারণে যে এই আতঙ্ক বা আতঙ্কিত হওয়া দুটোই কিন্তু দুর্বলতার লক্ষণ। আর সাহস এটি একটা ভাইরাসের মতো, একবার বাড়তে থাকলে এটা ক্রমশ বাড়তেই থাকে। তো যেহেতু আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, তারা এখন কথা বলছে, রিকশাওয়ালা গালি দিয়ে কথা বলছে, ঠেলাওয়ালা কথা বলছে, সাধারণ মানুষ কথা বলছে, এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারাও বিভিন্ন হাল ধরে, সুরত ধরে তারা কথা বলছে এবং রাস্তায় নেমে আসছে। ফলে মনে হচ্ছে আওয়ামী লীগকে যেভাবে সরকার মোকাবেলা করতে চেয়েছিল অত সহজে মোকাবেলা করাটা সম্ভব হচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়গুলো সবথেকে হাইলাইট এবং ভাইরাল, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং ভারতকে নিয়ে যে কথা বলছেন পিনাকি ভট্টাচার্য, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।